সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বকের স্বাভাবিক যত্ন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হই না আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার দিলরুবা সুলতানা 1987 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে জেড.এইচ. শিকদার ওমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা অ্যাস্থেটিক্স এর কনসালটেন্ট হিসেবে কর্মরত। ত্বককে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য ত্বকের স্বাভাবিক কি কি আসলে নিয়ম রয়েছে যেগুলো করলে আসলে ত্বক ভালো থাকবে? ত্বকের বডির লার্জেস্ট অর্গান আমরা বলি, হ্যাঁ। তো এটার যত্নে অনেক সময় দেখা যায় আমরা খুবই উদাসীন থাকি, এবং সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার কারণে হোক বা যাই হোক, এখন মানুষ কিছুটা সচেতন হচ্ছে। তো এখন যেটা হচ্ছে যে আমাদের বেসিক স্কিনের যে মেইনটেনেন্স বা হচ্ছে বেসিক যে যত্নগুলো, যেটা সবার করতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। আমি বলবো যে এইটুকু যত্ন আপনার করাই উচিত যদি আপনি চান আপনার স্কিন ভালো থাকুক। প্রথম জিনিস হচ্ছে ভালো একটা ক্লিনজার, আপনার স্কিন ক্লিন রাখতে হবে। আরেকটা হচ্ছে যে ময়শ্চারাইজার, ক্লিনজিংয়ের পরে একটা আপনাকে স্যুট করে আপনার স্কিন টাইপের উপরে, যেটা যদি ড্রাই স্কিন হয় একরকম, আপনার যদি অয়েলি স্কিন হয় একরকম, কম্বিনেশন হলে একরকম। ময়শ্চারাইজার আপনি আপনার মতো একটা ইউজ করবেন। আর সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সানব্লক, হ্যাঁ, সানস্ক্রিন। আর অ্যাডিশনালি কেউ যদি কিছু ইউজ করতে চায়, এক একজনের স্কিন প্রবলেম এক এক রকমের থাকে। কারো হয়তো অনেক বেশি ড্রাই স্কিন, সেক্ষেত্রে আমরা কিছু এখন সেরাম বাজারে অ্যাভেলেবেল আছে, হাইলুরোনিক অ্যাসিড বা হচ্ছে নিয়াসিনামাইড জাতীয় সেরামগুলো ইউজ করতে বলছি। কারো হয়তো একটু ট্যান স্কিন, পিগমেন্টেশন আছে, তাদের ক্ষেত্রে আমরা বলি যে রাতে আপনি হয় রেটিনল ইউজ করতে পারেন, সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী। এবং কারো কারো ক্ষেত্রে আমরা বলি ভিটামিন সি, যাদের পিগমেন্টেশন বা হচ্ছে একটু ডাল স্কিন আছে, হ্যাঁ, সেটা রাতে করে ইউজ করতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের সেরাম বা কম্বিনেশন আছে যেগুলো আমরা হচ্ছে সাজেস্ট করে থাকি। সেটা ডিপেন্ড করে আপনার হচ্ছে ডিমান্ডের উপরে, যে আপনার স্কিন কি চাচ্ছে বা আপনার স্কিনে কি প্রবলেম আছে সেটার উপরে। টিনেজার যারা রয়েছে তারাও কিন্তু বর্তমানে অনেক বেশি সচেতন নিজেদের স্কিনের ব্যাপারে। তো টিনেজাররা কি আসলে সিরামটা ব্যবহার করতে পারবে কিনা, বা কত বছর বয়স থেকে সিরামটা আসলে ইউজ করা উচিত? আমরা কিন্তু ইউজুয়ালি টিনেজাররা যখন এসে বলে যে আমি ডক্টর, আমি এখন স্কিন কেয়ারের জন্য এটা করতে চাচ্ছি, ওটা করতে চাচ্ছি, আমরা কিন্তু ডিসকারেজ করি। তাদের জন্য বেসিক যেটা, হ্যাঁ, টিনেজারদের কিন্তু একটা সবচেয়ে বড় প্রবলেম অ্যাকনে ব্রেকআউট হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলি হেলদি লাইফস্টাইল তাকে মেনটেন করতে হবে। এটা কিন্তু প্রথম শর্ত, যে আপনি প্রপার হাইড্রেশন দিচ্ছেন কিনা আপনার বডিকে, বা আপনার ডায়েটটা ঠিক আছে কিনা। সেটা হচ্ছে আমরা বাবা মাকেও কাউন্সেলিং করি যে বাচ্চাদেরকে আপনি হচ্ছে খুব বেশি এক্সটার্নাল প্রোডাক্ট ইউজ করতে এনকারেজ করবেন না। এখন অনলাইনের যুগে যেটা হয় যে কারো যদি কমপ্লেক্সন একটু ডার্ক হয়, সে কিন্তু তার ওই রং ফর্সাকারী ক্রিমগুলো দেখে দেখে সে ওগুলো অনলাইনে অর্ডার করছে। বর্তমানে এটা কিন্তু অনেক বেশি হচ্ছে, এটা একদম পুরো ভাইরাসের মতো ছড়িয়ে গেছে। তো এতে করে যেটা হচ্ছে টিনেজার বাচ্চাগুলোর হঠাৎ করে অ্যাকনে ব্রেকআউট, যেটা হরমোনাল কারণেও হয়, অনেকে যাদের হরমোনাল কারণে হচ্ছে না তাদের কিন্তু এই রং ফর্সাকারী ক্রিমের কারণে হচ্ছে। যখনই স্টপ করছে অ্যাকনে ব্রেকআউট হচ্ছে। সেই সাথে অবাঞ্ছিত ফেশিয়াল যে হেয়ারগুলো, সেগুলো আছে। আমরা এই ক্লায়েন্টগুলোই বেশি পাচ্ছি, যে একটা ছোট বাচ্চা, ওর হয়তো কোনো হরমোনাল ইমব্যালেন্স নাই, কিন্তু আপনার ফেশিয়াল হেয়ার আছে। তো যখন আমরা হিস্ট্রি নিই তখন হচ্ছে তারা রিভিল করে যে তারা এই স্টেরয়েড ক্রিমগুলো ইউজ করেছে ব্রাইটেনিংয়ের জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা বাবা মারও একটু দেখা উচিত। আর বাচ্চারা তো বাচ্চাই, ওদেরকে একটু বোঝাতে হবে যে যেন এই ধরনের প্রোডাক্টে তারা না যায়। আচ্ছা, যেহেতু আপনি অবাঞ্ছিত লোমের কথা বলছেন, যে টিনেজার বয়সে কিন্তু অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়, যেটার জন্য দেখা যায় পিসিওএস দেখা দেয় বা অন্যান্য অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তার মধ্যে হচ্ছে অবাঞ্ছিত লোম। আপনি বলছিলেন যে অনেকে স্টেরয়েড জাতীয় ক্রিম ইউজ করে বা স্টেরয়েড ইউজ করে। এক্ষেত্রে যদি তারা লেজারের শরাপন্ন হতে চান, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? প্রথম শর্ত হচ্ছে তাকে ওই ক্রিমগুলো ইউজ করা স্টপ করতে হবে।
পিসিওএস এর কারণে যদি হয়ে থাকে আমরা কিন্তু মানে ডক্টরের কাছে ট্রিটমেন্ট আপনি কেন করবেন? ডেফিনেটলি আপনার আন্ডারলাইং যে কজটা আছে সেটা রিমুভ করতে হবে। হরমোনের জন্য আমরা হয়তো কিছু মেডিসিন, কারো পিরিয়ড ইরেগুলার থাকলে সেটার জন্য আমরা মেডিসিন দিচ্ছি, বা হচ্ছে হরমোনাল যদি কোনো প্রবলেম থাকে আমরা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আপনার রেফার করছি। হ্যাঁ, তো এটা আসলে মাল্টি সেক্টরাল একটা অ্যাপ্রোচ লাগে, যে গাইনোকোলজিস্ট, একজন হচ্ছে এস্থেটিক্সের ডার্মাটোলজিস্ট এবং হচ্ছে এন্ডোক্রাইনোলজিস্ট, আমরা কিন্তু কম্বিনেশন মানে আমরা একসাথে কাজ করি এই জিনিস পিসিওএসটাকে ট্রিট করার জন্য। আর স্টেরয়েড ইনডিউস যে হেয়ারটা আছে সেটার ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে স্টেরয়েড ওই ক্রিমগুলো ইউজ করা স্টপ করতে হবে। ওই পেশেন্টটাকে একটা হেলদি স্কিন কেয়ার রুটিনের মধ্যে ফেলতে হবে, সে সানব্লক ইউজ করবে এবং লেজার করলে এই হেয়ারটা চলে যায়। হয়তো সেশন লাগে, নর্মালি যদি 6টা থেকে 8টা সেশন লাগে হেয়ার রিমুভের ক্ষেত্রে, 1টা 2টা প্লাস মাইনাস সেশনে তাদের হয়ে যায় এটা। আচ্ছা, অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চায় যে আসলে যারা হোল বডি ওয়াক্সিং করতে চায় বা হাত পায়ে লোমটাকে তারা রিমুভ করতে চায়, আপনার ক্ষেত্রে আমি একটু পরামর্শটা জানতে চাচ্ছি যে আসলে লেজার করা ভালো নাকি হেয়ার রিমুভ করার জন্য যে ক্রিমগুলো রয়েছে সেটি আসলে ত্বকের জন্য ভালো? লেজারটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। হেয়ার রিমুভের যে ক্রিমটা আছে ওটা কিন্তু হেয়ার গ্রোথটাকে স্টপ করছে না, আর লেজার যেটা করছি আমরা সেটা কিন্তু পার্মানেন্ট বলতে পারেন আপনি। যে 6টা থেকে 8টা সেশন যদি কারো হরমোনাল ইমব্যালেন্স না থাকে, এতে করে তার হেয়ারটা একদম এত থিন হয়ে যায় যে খালি চোখে দেখা যাচ্ছে না, বা হেয়ার গ্রোথটা স্টপ হয়ে যায়। এবং একটা সার্টেন টাইম পরে হয়তো একটা ছোট গ্রোথ আসতে পারে বা অল্প কিছু গ্রোথ আসতে পারে, সেটাও 1টা 2টা সেশনে চলে যায়। তো আমি বলবো পার্মানেন্ট সলিউশনে যাওয়াটাই বেটার। আর যেটা বললেন হেয়ার রিমুভাল যে ক্রিমগুলো, ওগুলো কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট, অনেকের অ্যালার্জি হয় বা বিভিন্ন রকমের সাইড ইফেক্ট হয়, তো সেটা অ্যাভয়েড করতে চাইলে লেজার ইজ দ্য বেস্ট অপশন। আচ্ছা, সো লেজারের কথা যেহেতু আপনি বলছেন যে লেজার মানে অনেকে মনে করে যে হয়তো ত্বকের কোনো ক্ষতি হতে পারে বা ইন ফিউচারে হয়তো তার ত্বকের কোনো ক্যান্সার হতে পারে। সো এই যে লেজার সম্পর্কে মানুষের একটা মিসকনসেপশন, আপনার মেসেজটা কি আসলে? এটা একেবারেই ভুল ধারণা। হ্যাঁ, এটা আমরা অনেকবার আগে অনেক শোতে বলেছি যে লেজারের যে লাইটটা বা হচ্ছে যে রেডিয়েশনটা, ওটাতে কখনোই, এটা হচ্ছে লাইট ডিভাইস, কোনো রেডিয়েশন তো আসছে না, তো সেক্ষেত্রে একদমই সেফ ট্রিটমেন্ট। হ্যাঁ, কিন্তু লেজারের কিছু জিনিস আছে যে লেজার করার আগে একটা কাউন্সেলিং, আমরা প্রি কাউন্সেলিং করি, কিছু প্রিপারেশন থাকে, এবং লেজার ট্রিটমেন্টের সাথে কিছু ট্রিটমেন্ট আমরা অ্যাডভাইস করি। ওটা যদি কেউ মেনটেন করে এবং পোস্ট লেজার প্রসিজিওরের পরে কিছু আমাদের যে সাজেশন থাকে, এটা যদি মেনটেন করতে পারে, লেজার থেকে একদম 0% সাইড ইফেক্ট। এটা আসলে অনেকটাই ডিপেন্ড করে যে সে মেনটেন করছে কি করে এবং তাকে তার ডক্টর কি করে কাউন্সেলিং করছে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে অনেকেই কিন্তু বর্তমানে পার্লারও এই ধরনের সার্ভিস দিচ্ছে, আপনার পরামর্শ কি আসলে এই ধরনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট পার্লারে করা উচিত নাকি একজন স্কিল ডার্মাটোলজিস্টের কাছে করা উচিত? অ্যাস্থেটিক ট্রিটমেন্ট ডেফিনেটলি পার্লারে করা উচিত না, কারণ হচ্ছে কিছু ট্রিটমেন্টের কিন্তু লাইফ থ্রেটনিং ইফেক্ট আছে। হ্যাঁ, এবং এটা আপনার একজন এমবিবিএস ডক্টর ডেফিনেটলি তাকে হতে হবে, সেই সাথে তার অ্যাস্থেটিক্সের উপর ট্রেনিং থাকতে হবে। ক্লিনিক্যাল ডার্মাটোলজি যে ট্রেনিংগুলো আমরা গভর্নমেন্ট হসপিটালে করে এসেছি, সেখানে কিন্তু অ্যাস্থেটিক্সের কোনো প্রসিজিওর শেখানো হয় না। আমরা যারা অ্যাস্থেটিক্সের কাজ করছি, আমরা বিভিন্ন দেশ ঘুরে অনেক কষ্ট করে কাজগুলো শিখে এসেছি, এবং তার পিছনে কিন্তু রিজন আছে। আমরা যখন কাজ করতে যাই আমরা জানি যে কোথায় কি ভেসেল আছে, কোথায় কি ভেইন আছে, কোন ট্রিটমেন্টের পরে কি কি ইফেক্ট হতে পারে বা সাইড ইফেক্ট হতে পারে, এবং সেটার ট্রিটমেন্ট কি। কমপ্লিকেশনস ম্যানেজমেন্ট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যে কোনো জায়গায় বসে একটা কেমিক্যাল পিল করে ফেলতে পারেন, কেমিক্যাল পিলের পরবর্তী যে কমপ্লিকেশনসগুলো হতে পারে বা কারো কারো ক্ষেত্রে হয়, সেটা ম্যানেজ করার আপনার ক্ষমতা থাকতে হবে। বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু এখন পার্লার থেকে এই অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো নিচ্ছে, এবং এটার সাইড ইফেক্ট নিয়ে কিন্তু আমাদের কাছে আসছে, এবং এটা খুবই ভয়াবহ রকমের। আমি বলবো কিছু কিছু জায়গায় নিউজও হয়েছে যে ফেশিয়াল অ্যাসিমেট্রি হয়ে যাচ্ছে, বা ইনজেক্টেবল প্রসিজিওরগুলো। আমি স্পেসিফিক্যালি ওটা বলতে চাচ্ছি যে বোটক্স, ফিলার খুবই ডেঞ্জারাস একটা জিনিস যদি একটা রং হ্যান্ডে আপনি করেন। কারণ ফিলার, নোজ ফিলার বা হচ্ছে নেজোলেবিয়াল ফোল্ডের ফিলার, বা হচ্ছে আপনি অনেকে দেখা যায় ফ্রাউন লাইনে ফিলার করছেন, সেক্ষেত্রে কিন্তু পার্মানেন্ট ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে যদি ভেসেলে আপনার হচ্ছে ইনজেক্ট করা হয়ে যায়, এবং এটা পার্মানেন্ট, কিন্তু এটা কোনোভাবেই আপনি রিভাইভ করতে পারবেন না। তো সেক্ষেত্রে স্কিল হ্যান্ডে করা খুবই ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অনেক পেশেন্ট এরকম দেখেছি যে ইনজেক্টেবল একটা প্রসিজার করে আসছে, যেহেতু সে পার্লারে বসে করেছে, তাকে কোনো প্রেসক্রিপশন দেয়া হয়নি বা পোস্ট
অপারেটিভ যে তার যে কোনো মেডিসিন লাগতে পারে, যে আমরা সোয়েলিং কমানোর জন্য মেডিসিন দিচ্ছি বা কোনো ইনফেকশন যেন না হয় সেটার জন্য মেডিসিন দিচ্ছি, এরকম কোনো প্রেসক্রিপশন নাই। আলটিমেটলি কিন্তু পেশেন্টটা ইনফেকশন নিয়ে আসছে বা কমপ্লিকেশনস নিয়ে অন্য সেন্টারে আবার যাচ্ছে, ডক্টরের কাছে যাচ্ছে। আপনার কাছে এখন জানতে চাই যে বর্তমানে কিন্তু সবাই এখন চাচ্ছে যে তার নিজের স্কিন টোনটাকে 1 থেকে 2 শেড বাড়ানোর জন্য, যেটির ক্ষেত্রে গ্লুটাথিয়ন এখন অনেক বেশি জনপ্রিয়। যে গ্লুটাথিয়ন সম্পর্কে একটু জানতে চাই, অথবা গ্লুটাথিয়নের বিকল্প আর কি কি ট্রিটমেন্ট রয়েছে ত্বকের স্কিন টোনটাকে আসলে বাড়ানোর জন্য? গ্লুটাথিয়ন ওয়ার্ল্ড ওয়াইডই খুব পপুলার একটা ট্রিটমেন্ট। গ্লুটাথিয়ন এর আপনি যদি হচ্ছে হিস্ট্রিতে যান, সেক্ষেত্রে ওখানে দেখা যায় অনেকে কোয়েশ্চেন যেটা করে সেটা হচ্ছে যে গ্লুটাথিয়ন দিলে শুনেছি ক্যান্সার হবে, কারণ তারা যখন গুগল করে ওখানে প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে গ্লুটাথিয়নের ইনভেনশন হচ্ছে ক্যান্সার পেশেন্টদেরকে দিয়ে। কারণ কেমোথেরাপির কারণে আমরা জানি যে অনেক বডির ন্যাচারাল কিছু সেল কিন্তু মরে যায় বা হচ্ছে এই কারণে অনেক সাইড এফেক্ট কমে যায়। স্কিন টোনের জন্য না, এটা আসলে দেয়া হতো যে তার ডিটক্সিফিকেশনের জন্য। গ্লুটাথিয়ন ডক্টররা ফার্স্ট শুরু করেছে ডিটক্সিফিকেশনের জন্য ক্যান্সার পেশেন্টদেরকে দিয়ে। এতে করে সেটা আমরা যতটুকু জানি যে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য ইমিউনিটি বুস্ট আপ হয়। আমি যাচ্ছি ওখানে। তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে তাদের স্কিন টোনটা ব্রাইট হচ্ছে আস্তে আস্তে। সেই থেকে কিন্তু ব্রাইটনেসের ট্রিটমেন্টে আপনার গ্লুটাথিয়নের এন্ট্রি, তারপরে অ্যাস্থেটিক্সে আপনার অনেক পপুলারিটি পেল। এবং এটা হচ্ছে আমরা এখন অনেকে বলে যে ভিটামিন ইনফিউশন, বিভিন্ন নাম দিচ্ছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা হচ্ছে কিন্তু গ্লুটাথিয়নে। তো এটার মেইন কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, আপনার ফুল বডিকে ডিটক্সিফিকেশন করছে, আপনার যেখানে যেখানে আপনার টক্সিসিটি আছে বা টক্সিন আছে সেটাকে রিমুভ করে দিচ্ছে। তো এটার দেওয়ার আগে অনেকে জিজ্ঞাসা করেন যে এটার কারা দিতে পারবে, কোন বয়স থেকে দিতে পারবে, কারা দিতে পারবে না। তো মেইন কন্ট্রাইন্ডিকেশন আমরা বলি প্রেগনেন্সিতে আমরা দিব না ডেফিনেটলি। কারো যদি স্পেসিফিক্যালি গ্লুটাথিয়নে কোনো রকম হাইপার সেন্সিটিভিটি থাকে, যে আগে দেওয়ার সময় আমরা প্রথমে কিন্তু স্লো ডোজে আগে একটু মানে টেস্ট ডোজটা দিয়ে দেখি যে সে নিতে পারবে কি পারবে না, এবং সেই সাথে তার লিভার কিডনি ফাংশন ঠিক আছে কিনা, এই জিনিসটা হচ্ছে আগে দেখে নিতে হবে। তারপরে আমরা গ্লুটাথিয়নটা হচ্ছে সাজেস্ট করে থাকি। এবং গ্লুটাথিয়নের আরেকটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্লায়েন্ট যেটা এক্সপেক্ট করেন যে আমি একটা সেশন নিয়েছি কালকে থেকে আমি একদম সাদা হয়ে যাব। গ্লুটাথিয়ন কখনোই আপনাকে হোয়াইট করবে না। গ্লুটাথিয়ন যেটা করে যে আপনার ন্যাচারাল যে স্কিন টোনটা আছে সেটা থেকে 1 থেকে 2 শেড বা হচ্ছে ম্যাক্সিমাম 3 শেড পর্যন্ত আপনাকে হয়তো ব্রাইট করতে পারে। তো এটা হচ্ছে গ্লুটাথিয়নের ইফেক্ট। এবং সেই সাথে এনার্জি বুস্ট আপ করে, ইমিউনিটি বাড়ায়, এগুলো হচ্ছে এটার সাথে অ্যাডেড অ্যাডভান্টেজ। আর গ্লুটাথিয়নের আপনি হচ্ছে অল্টারনেটিভ যদি আপনি বলেন সেক্ষেত্রে ভিটামিন সি একটা অপশন, ওটাও স্কিন কিন্তু ব্রাইট করে, যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি, এটাও বডি ডিটক্সিফাই করে এবং ফ্রি রেডিক্যালগুলোকে রিমুভ করে। তো সেক্ষেত্রে ওটারও একটা ব্রাইটনিং ইফেক্ট আছে। তো আমরা স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি যারা ব্রাইটনেস চায় তাদেরকে সাজেস্ট করে থাকি। আমরা আরও বিস্তারিত জানবো যে ত্বককে আরও কতভাবে কিভাবে আসলে ভালো রাখা যায়। তবে তার আগে একটু আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে আমরা কি না করি, আসলে আমাদের সবারই ইচ্ছে যে স্কিনটা আমরা সুন্দর রাখি, আমাদের ত্বকটা যেন সুস্থ থাকে। এবং এই সুন্দর এবং সুস্থ ত্বকের জন্য কিন্তু আমাদের অবশ্যই একটু কষ্ট করতে হয়। প্রতিদিন কিছু নিয়ম করে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে এবং কিছু নিয়মকানুন আমাদের মেনে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ ত্বকটা পেতে পারি। সুস্থ এবং সুন্দর ত্বকের জন্য প্রতিদিন আপনি সুষম খাবার সেটার পাশাপাশি যে খাবারগুলি স্পেসিফিক আপনাকে রাখতে হবে সেটা হলো প্রতিদিন সকালে আপনাকে হলুদ একটি ফল খেতে হবে। যেমন পেঁপে হতে পারে, অথবা আপনার আম হতে পারে, অথবা আপনার খেজুর হতে পারে, অথবা কলা হতে পারে, অথবা আপনার যে ধরনের সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে যেমন গাজর, মিষ্টি কুমড়া, এই জাতীয় খাবার প্রতিদিন আপনাকে 1 সার্ভিং করে খাদ্য তালিকায় রাখতে হবে। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য, স্কিনের উপরের লেয়ারটাকে ভালো রাখার জন্য কিন্তু আপনাকে বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এবং সামুদ্রিক মাছ এগুলো আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটু একটু করে রাখতে হবে। এটার পাশাপাশি অবশ্যই দিনে 2 থেকে 3 সার্ভিং গাঢ় সবুজ শাকসবজি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। আপনি যদি শাকসবজি ডিরেক্ট রান্না করে খেতে না চান সেটাকে আপনি অবশ্যই সালাদ করে নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি স্যুপ করেও খেতে পারেন। এবং মনে রাখতে হবে স্কিনটাকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য আপনার পানি গ্রহণটা অত্যন্ত জরুরি। প্রতিদিন একজন সুস্থ মানুষকে 8 থেকে 12 গ্লাস পানি গ্রহণ করতে হয়।
প্রয়োজনে যদি আপনার ডিহাইড্রেশন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এর থেকে পানি পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার স্কিনটাকে পরিষ্কার রাখা। অনেক সময় আমরা যেটা করে থাকি যে বাহির থেকে আসার পর আমরা স্কিনটাকে ক্লিন করি না, এটাতে দেখা যায় স্কিনটার অনেকগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো অবশ্যই পুষ্টিকর খাবারগুলো আপনাকে খেতে হবে, স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে আপনার রাতের বেলা যে ঘুমটি সেটি আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। প্রতিদিন একটি মানুষের অবশ্যই ঘুমের প্রয়োজন রয়েছে, তবে এখানে একটু ভুল করে থাকি। এখনকার সময় কিন্তু আমরা অনেকেই দেখা যাচ্ছে রাত জেগে থাকি এবং আমরা ভোরের দিকে যে ঘুমাচ্ছি এবং সেই ঘুমটা কিন্তু সকালের দিকে আমরা কমপ্লিট করে ফেলি। মনে রাখতে হবে রাতের ঘুমটা খুব জরুরি। রাতে আমাদের কিছু হরমোনাল সিক্রেশনের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, তার মধ্যে কিন্তু স্কিনের প্রবলেমটা একটা অন্যতম। তাই অবশ্যই স্কিনটাকে সুন্দর রাখতে গেলে আপনার রাতে একদম সঠিক টাইমে ঘুমাতে হবে। প্রতিদিন 12 গ্লাস করে পানি গ্রহণ করতে হবে এবং আপনাকে হলুদ ফল এবং শাকসবজি এগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। বাদাম খেতে হবে প্রতিদিন। তবে কিছু কিছু খাবার আরও বেশি ভালো, যেমন আপনি টক দইটা রাখতে পারেন। টক দইয়ের পাশাপাশি আপনার সিজনাল যে ফলগুলো পাবেন, যখন আপনার যেই সিজনে যে ফলটা পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আপনি খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম 1 সার্ভিং করে আপনাকে রাখতে হবে। তাহলে দেখা যাবে আমাদের স্কিনটা সুন্দর এবং সুস্থ রাখতে পারছি। ত্বককে ভালো রাখার জন্য আপনি বলছিলেন যে আসলে স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা, ময়শ্চারাইজার ইউজ করা খুব বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে লাইফস্টাইলের আসলে কোনো সম্পর্ক আছে কিনা বা ঘুমের কোনো সম্পর্ক আছে কিনা? লাইফস্টাইলের অনেক বড় একটা সম্পর্ক আছে। আপনি যদি বলেন যে স্কিন কেয়ারের যদি হচ্ছে 20% রোল থাকে, 80% রোল হচ্ছে লাইফস্টাইলের। হেলদি লাইফস্টাইলের ওপর আসলে কিছু নাই। প্রথম কথা হচ্ছে যে আপনার প্রপার স্লিপ, আপনার যে নিউট্রিশন আপনি নিচ্ছেন, যে ফুডটা আপনি খাচ্ছেন সেটা হচ্ছে নিউট্রিশাস ফুড হতে হবে। আমরা আজকাল খুব বাইরের ফুড খুব পছন্দ করি, তো সেটা হচ্ছে একদম নিষেধ তো আমরা করতে পারি না, বলবো যে লিমিটের মধ্যে নিয়ে আসা, বাসার হেলদি ফুড খাওয়া এবং আপনার যদি পসিবল হয় ডায়েটিশিয়ানের সাথে কথা বলে ডায়েট চার্টটা আপনি মেনটেন করে নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে প্রপার রেস্ট। আচ্ছা, হ্যাঁ, রেস্ট হচ্ছে আপনি ঘুমটা তো আমরা বলি অ্যাটলিস্ট 8 আওয়ার্স একটা সাউন্ড স্লিপের চেষ্টা করা। এবং সেই সাথে এখনকার মানুষের তো খুব স্ট্রেসফুল লাইফ, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু মেনটেন করতে হবে এবং প্রপার রেস্ট নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ত্বকের স্বাভাবিক যত্ন নিয়ে এত বিস্তারিতভাবে বলার জন্য এবং অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সম্পর্কে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম ত্বকের স্বাভাবিক যত্ন এবং অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মূত্রনালী ইনফেকশন বললেই প্রথমে আমাদের সামনে ভেসে ওঠে একজন প্রাপ্তবয়স্ক নারীর চেহারা, অর্থাৎ মেয়েদের বেশি হয় এটি। মেয়েদের বেশি হওয়ার কারণের মধ্যে হচ্ছে মেয়েদের মূত্র নালী একটু দৈর্ঘ্যে কম, অর্থাৎ এটি শর্ট, এবং এটি মেয়েদের এটা আমাদের যে মলদ্বার এবং আমাদের যে মেয়েদের যে ভেজাইনাল অরিফিস এগুলো একদম কাছাকাছি থাকে। তো যার ফলে ইনফেকশনটা মলদ্বারের থেকে সাধারণত এদিকে চলে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।